পুরো জাতি আসলে একটি অসাধারণ মুহূর্তের অপেক্ষা করছে এবং আমরা আসলে সেই মুহূর্তের অপেক্ষা করছি। তবে অপেক্ষা না বাড়িয়ে আজকের মতো আবারও শুরু করে দিলাম কুইজ শো, জানার আছে বলার আছে। আর শুরুতে সেই মুহূর্তটার কথাও বলতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার কলম্বোতে 100তম টেস্ট ম্যাচ খেলছে এবং জয়ের একদম দ্বার প্রান্তে, মানে বিজয়ের দ্বার প্রান্তে। আর সেই প্রসঙ্গেই বিজয় 71-এর ভাস্কর্য মুরাল সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। বিজয় 71 ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটি মুরাল চিত্রসহ ভাস্কর্য। 1971 সালের বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মুরালের উপর ত্রয়ী মূর্তি নিয়ে এই ভাস্কর্যটি গড়ে তোলা হয়েছে। ভাস্কর্যের পাদদেশের মুরালে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কয়েকটি আন্দোলন এবং অবশেষে আমাদের স্বাধীনতা অর্জনের চিত্র তুলে ধরা হয়েছে। এটি নকশা করেছেন শিল্পী শ্যামল চৌধুরী। আজ আমাদের সাথে অবশ্যই একজন অতিথি আছেন, তিনি আমাদের অনেকেরই প্রিয় মুখ এবং এই সময়ের বেশ পরিচিত মুখ, জনপ্রিয় বটে আফরি সেলিনা। একাধারে তিনি অভিনেত্রী এবং মডেল। তার সাথে কথা বলবো আর তোমাদের জন্যই আয়োজন, তোমাদের ফোনের অপেক্ষায় অন্যান্য দিনের মতো রইলাম আজকেও। আফরি, কি মনে হয়, বাংলাদেশ তো জিতে যাচ্ছে বলতে পারি ইনশাআল্লাহ, কেমন লাগছে তোমার? ফিলিং গুড। আচ্ছা, আসলে আমি মিস করছি, কারণ সেই মোমেন্টটা আমরা একদম চোখের দেখায় দেখতে চেয়েছিলাম। যাই হোক, এই মুহূর্তে আসলে একটা উইকেট বোধহয় পড়ে গেছে। আমরা তোমার কথায় চলে যাই। মোসাদ্দেক উইকেটটা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু উইনিং মোমেন্টের একদম কাছে আছে। আমরা জিতবো নিশ্চয়ই, হাসিমুখী থাকি আমরা। হ্যাঁ, হাসিমুখী আছি। হাসিমুখী বলে এই যে বাংলাদেশের আগুন ঝরানো পারফরমেন্সের পর আরেকটি আগুন বাংলাদেশে দেখলাম মিউজিক ভিডিওর জগতে। আসিফ আকবরের কণ্ঠের গানে তুমি সেখানে পারফর্ম করেছো। সেই আগুন গানটি নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে চলে যাচ্ছি আসিফ আকবর স্যারকে নিয়ে কিছু কথায়। সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি তাকে পছন্দ তো ছিলই, রেসপেক্টের জায়গাটাও খুব বেশি ছিল। অন্যভাবে পছন্দ করতে না, ওরকম কিছু না, বাট আমি সবসময় তার মানে ফ্যান ছিলাম, তার ভয়েস আর হি হ্যাভ আ নাইস ভোকাল ইন ফ্যাক্ট। সো এই লেভেলে এসে তার সাথে আমি কাজ করতে পারবো, এটা আমার জন্য অনেক বেশি শকিং ছিল। হ্যাঁ, বিকজ অফ আমি কখনো চিন্তাই করতে পারিনি যে আমি তার সাথে কাজ করতে পারবো। অ্যান্ড তাকে আমি যতটাই পছন্দ করতাম অ্যাজ আ ফ্যান হিসেবে, এখন তার সাথে কাজ করার পর একটা জিনিস আরো ভালোভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা হচ্ছে সে মনুষ্যত্ববোধ থেকে অনেক ভালো একটা মানুষ। ইনফ্যাক্ট আমাদের শুটিং চলেছে কিন্তু ডে, হোল ডে, শুটিং এর গল্প এটা বলো যে কাজের অফারটা তোমার কাছে কিভাবে আসলো? ওকে, অ্যাকচুয়ালি এটার যে ডিরেকশন দিয়েছে সৈকত নাসির দা, সে আমাকে বলল যে আফরি, এরকম একটা আসিফ আকবরের গান আছে, তুমি কি করতে চাচ্ছ কিনা। তা আমি তো প্রথমে শুনে একটু মানে কনফিউজড হব যে না বলবো না হ্যাঁ বলবো। আমি এক কথায় চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিলাম, কোনো কিছু চিন্তা ছাড়াই। সো এই প্রপোজালটা আমার জন্য আসলে একটা বিগ প্রপোজাল ছিল, ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারের জন্য অলসো। অ্যান্ড তার যে ওই সময় আমার রাজি হওয়াতে আসলেই 2017-এ আমি যদি বলি যে একটা হিট পারফরম্যান্স দিয়েছি, আগুন পারফরম্যান্স, জি, তাহলে এটাই ছিল সেই আগুন। ওকে, দেন তারপর শুটিং এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ, তারপরে এখানে আমার সাথে যে আমার কো-আর্টিস্ট, আমার যে হিরো ছিল, তার নামও আসিফ ইমরোজ। আচ্ছা, দুই আসিফের মাঝখানে এক আমি আফরি। হ্যাঁ, তুমি আ দিয়েই শুরু, সব আ। ইট ওয়াজ কোয়াইট গুড এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট আমাদের পুরো শুটিংটা হয়েছে এফটিসিতে। সৈকত নাসির এটাকে সেট করে সুন্দর করে করেছে। অ্যান্ড আমরা সারা দিন ছিল এবং সারা রাতও ছিল। অ্যান্ড আমাদের আসিফ আকবর দার একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, যে রাত 3টা বাজে তার শুট ছিল। সে আসতেও পারতো, নাও পারতো, বাট সে এসেছে, আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের সাথে সে শর্ট দিয়েছে, থেকেছে যখন আমাদের প্যাকআপ হয়েছে। মানে সেটা তো অন্যরকম একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে, বিকজ সে যখন সেটে আসলো তোমরা অন্যভাবে একটু ইন্সপায়ার হলো, আনন্দ কাজ করলো। একদম ঘুমিয়ে গিয়েছিলাম, মনে হলো সে আসাতে না উঠে বসেছি। আচ্ছা, ওয়েল, আমি একটু তোমার কথা কেড়ে নিতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে চাই পুরো এনটিভি পরিবার এবং জানার আছে বলার আছে আমাদের এই কুইজ টিমের পক্ষ থেকে। বাংলাদেশ ক্রিকেট দল 4 উইকেটে তাদের 100তম টেস্টে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। কনগ্রাচুলেশনস, এটা আমাদের অহংকারের দিন। আর সেই আনন্দে একটা ফোন নিয়ে ফেলি, কি বলো? অফকোর্স। কে বলছো? হ্যালো। হ্যালো, আমি অনামিকা। হ্যাঁ, বলো যে কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো? ক্লাস 9-এ। আচ্ছা, তোমার কি মন খারাপ নাকি? কোন স্কুলে পড়ো বলো? কেটিভি স্কুল অ্যান্ড কলেজ। অলরাইট। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ পছন্দ? গুণীজনের বাণী। গুণীজনের বাণী। তুমি বুঝতেই পারছি না আমি এটা মন খারাপ নাকি ঘুম থেকে উঠলো। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু মানে আরো সুন্দর করে এনার্জেটিক ভাবে অ্যানসারটা দিয়ে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? অসাধারণ। বিখ্যাত এই উক্তিটি কার? অপশনগুলো হচ্ছে ক মাদার তেরেসা, খ নেলসন ম্যান্ডেলা, গ লর্ড অ্যাক্টন। বলো।
বলো। মাদার তেরেসা। মাদার টেরেসা। ব্রিলিয়ান্টলি, তারই হওয়ার কথা, তিনি এটা বলবেন। সঠিক উত্তর। থ্যাংক ইউ। শুধু তালি না, সাথে সাথে 500 টাকার বইও তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করা হবে। প্রশ্নটি হচ্ছে, শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। নাদারন, অসাধারণ এই কথাটি কার সেটা তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক নেলসন ম্যান্ডেলা, খ কিং লিয়ার, গ রবীন্দ্রনাথ ঠাকুর। বলো। ক নেলসন ম্যান্ডেলা। মেয়েটা আসলে ভালো, ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। অভিনন্দন। আরো 500 টাকার বইয়ের জন্য পরের প্রশ্নে যাবে? হ্যাঁ ভাই যাবো। নিয়ম জানো তুমি? জি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নিয়ম বললাম না, আরো একটি অসাধারণ উক্তি তোমাকে বলবো। সেই উক্তিটি হচ্ছে এরকম, কাজকে ভালোবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায়। সত্যি কথা, কিন্তু এটা ভীষণ রকম সত্যি কথা। এই কথাটি কার? অপশন ক হচ্ছে মার্শাল, খ উইলিয়াম শেক্সপিয়ার, গ জন লিলি। বলো। ক মার্শাল। একটা টেকনিক অ্যাপ্লাই করেছে, সবগুলো প্রথম উত্তরটা দিয়ে দিচ্ছে এবং সবগুলো উত্তর যেমন সঠিক ছিল এটাও সঠিক হয়েছে। Thank you. ওয়াও। অভিনন্দন। 2000 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। আমি তো তোমার কাছে মানে কথা দিয়ে পৌঁছে যেতে চাই। তারপর শুটিং এক্সপিরিয়েন্স শুনছিলাম, কাজটা যখন শেষ হলো তখন এক্সপেক্ট হয় না, অনেক কাজই তো করছো, এটা যে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, এতখানি মানুষ গ্রহণ করবে, এরকমটা মনে হয়েছিল কিনা, বা কাজের পরে তোমাদের ফিলিংসটা কি ছিল? সেটা যখন শুটিং করছিলাম, এটার যে কস্টিউম ছিল, যে ধরনের এইটার মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, শুট ছিল, তখনই বুঝতে পারছিলাম যে ইটস হাটকে, সামথিং ইজ হ্যাপেনিং। আর যখন অবশ্য এইটার ব্যানারে গিয়েছে, সেটা হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন, এটা তাদের ফার্স্ট ব্যানারিং ছিল, ফার্স্ট প্রজেক্ট ছিল, দ্যাটস ওয়াই মেবি এত হিট হয়েছে, জানি না। অ্যান্ড যখন তারা এটা ফার্স্ট অন স্ক্রিন করলো, সেখানে মোটামুটি আমাদের সবাই ওইখানে ইনভাইটেড ছিল। ওয়াও, এই আফরি, এটা শুনবো, তুমি একটা বিজ্ঞাপন করেছো হ্যাঁ, করেছি রিসেন্টলি, ফেসবুকে দেখলাম। হ্যাঁ, ওটা নিয়ে গল্প, তোমার বিজ্ঞাপন নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওই কথাটা শেষ হয়নি, শুটিং এক্সপেরিয়েন্সের কথা একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ, দিচ্ছিলে। তোমার কোশ্চেনটা ছিল যে কিভাবে বুঝতে পেরেছিলে যে মানুষরা এতটা হিট ভাবে এটা নিবে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা যেদিন অন স্ক্রিন করা হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে, তো সেদিন সবাই, যত সিঙ্গার ছিল মোটামুটি সবাই ওখানে ইনভাইটেড ছিল। হ্যাঁ, অ্যান্ড দ্যাট টাইম ওখানে 3টা গান অন স্ক্রিন করা হয়েছে। বিশ্বজিৎ দা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আসিফ আকবরের আগুন, অ্যান্ড থার্ড হচ্ছে হাবিবের কিছু একটা, যাই হোক। তো 3টা গানের মধ্যে সেকেন্ড গানটা যখন হয়েছে, দ্যাট টাইম ওখানকার পাবলিকের কিছু রিয়াকশন ছিল, লাইক সিটি, হ্যান্ড ক্ল্যাপস, মানে এই ব্যাপারগুলো খুব বেশি ছিল। অ্যান্ড তখনই বোঝা গিয়েছিলাম যে না, আজ করতে পেরেছিলে যে আগুন ছড়াচ্ছে বা ছড়াবে। আর এটা রিলিজ হয়েছে প্রায় 10 days later, অ্যান্ড সাথে সাথে মানুষজন ওটাকে খুব সুন্দরভাবে নিয়েছে, সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। আমিও একটা জিনিস নিতে চাই। কি ইভান? একটা ফোন। ওকে, কে বলছো? হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নাম বলো। আয়শা শারিন জ্যোতি। আচ্ছা, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? 7 পড়ি, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড বাহ, কলেজ। তুমি অনেক সুন্দর করে কথা বলো, বাট ওই সুন্দর কথা এটা বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। তুমি আমাকে মানে ইচ্ছে পূরণ করলে, কারণ আমার খুব ইচ্ছে হচ্ছিল কেউ খেলার মাঠ বিভাগটি নেক। এক্সাইটমেন্ট আসলে লুকাতে পারছি না, বাংলাদেশ জিতে গেছে তো শো শেষ করে এনজয় করব। ওকে, প্রশ্ন হচ্ছে 2016 সালে, আই মিন লাস্ট ইয়ারে, ফিফা ক্লাব বিশ্বকাপে কয়টি ক্লাব অংশগ্রহণ করেছে? অপশনগুলো হচ্ছে ক 5টি, খ 6টি, গ 7টি। বলো। গ 7টি। তুমি জানো? অ্যানসারটা আচ্ছা, ঠিক রাইট আছে, মনে হচ্ছে। লাকি 7, রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই পাবে তুমি। এবার একটু ক্রিকেটের কথা বলি, সেটাও আবার নারী বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত। নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কত সাল থেকে? সালগুলো বলছি, ক 1999, খ 2008, গ 1973। খ 2008। 2008। দুঃখিত, দুঃখ পেও না, উত্তর সঠিক হয়নি। 1973 সালে শুরু হয়েছিল। খুব মাথা ঝাঁকালা, খুব জানতা না। আমি মানে গেস করছিলাম। আচ্ছা, ঠিক আছে, 99 হবে না। আরেকটা ফোন নেই। নাও না। বলো, কে বলছো? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলো। আমার নাম নাবিলা। আচ্ছা নাবিলা, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে?
আমি পড়ি জটিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ আর ক্লাস 7। ঝিনাইদহ থেকে কোন বিভাগ পছন্দ না বিলাস? বিভাগটা বলো কোনটা পছন্দ? ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট। ওকে, প্রথম প্রশ্ন তোমার জন্য। বাংলাদেশের আইনসভায় কোনো বিল গ্রহণের জন্য মোট সদস্যের কত অংশের সমর্থন প্রয়োজন? অপশনগুলো হচ্ছে ক 2/3, খ 1/3, গ অর্ধেক। বলো বলো। অপশন ক 2/3। 2/3। এবার না জেনে মাথা ঝাঁকাও না। আমি এটা জানি না, সো আমি চুপ করে আছি। রাইট অ্যান্সার, ও যেটা Oh, বলেছে wow. সেটা ঠিক। থ্যাংক ইউ। সো 500 টাকার বই তোমাকেও আমরা পাঠিয়ে দিব। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করে ফেলি। নিচের কোনটির মাধ্যমে ব্রিটিশ রাজতন্ত্র নিয়ন্ত্রিত ও সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়? একটু ভালো করে প্রশ্নটা আবার স্ক্রিনে দেখো এবং অপশনগুলো দেখো। আর আমি বলছিও, ক বিল অফ রাইটস, খ ম্যাগনা কার্টা, গ পার্লামেন্ট প্রতিষ্ঠা। একটু কঠিন প্রশ্নটা, কিন্তু ওরা খুব ভালো করে অ্যান্সার দিয়ে দেয়। অপশন গ পার্লামেন্ট প্রতিষ্ঠা। পার্লামেন্ট প্রতিষ্ঠা উত্তর আমি নিচ্ছি, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর ছিল ক বিল অফ রাইটস। আমারও জানা হলো, আমিও জানতাম না। ওকে আফরি, চলো এবার একটু বিজ্ঞাপনে যাব না, তোমার বিজ্ঞাপনের কথা শুনবো। আচ্ছা, রিসেন্টলি কোন বিজ্ঞাপনে কাজ করলে? রিসেন্টলি করলাম এলজি স্মার্ট টিভি, যেটা ডিরেকশন দিয়েছে রাসেল শিকদার। আচ্ছা, সিনেমাটোগ্রাফিতে ছিল রাজীব দা, এজেন্সি ছিল এশিয়াটিক, আচ্ছা, প্রোডাকশন হাউস ছিল ডু নট ফিল্ম। এটা কত লক্ষ্মী, সবার নাম ধাম বলে দিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে আমার যে কো-আর্টিস্ট ছিল সে ছিল সুমিত, ওকে, যার সাথে আমার ক্যারিয়ার স্টার্টে লাইক 2012-এ একটা যৌথ প্রযোজনার একটা ফিল্ম এসেছিল। ডিরেক্টর ছিল নাইম অনেক তালুকদার। ছোট ছিলাম। আর ওটার পজিটিভ এবং নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করার কথা ছিল ইন্দ্রনীলকে, আর সুমিত তারও একটা ভিকটিম ছিল। আচ্ছা, সো ওই ফিল্মটা আমাদের কোনোভাবে আর পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। সো প্রায় 6 বছর পর একসাথে আবার কাজ করা হলো, তাও এলজি স্মার্ট টিভিতে। এছাড়া বিজ্ঞাপন করেছো নাকি এটা প্রথম? এছাড়া হ্যাঁ, আমার তো অনেক আছে। বলো, আমি জানি, একটু সবার জন্য বলতে চাই। হ্যাঁ, আমার প্রাণ, আরএফএল, বাংলাদেশ মেলামাইন, কোসো সেন্টারিভার, সনিক বিউটি সোপ। বাহ, কত আনন্দ! সে অনেকগুলো বিজ্ঞাপন করেছে। তো এই যে বিজ্ঞাপনে কাজ করছো, হ্যাঁ, একটু অন্যরকম প্রশ্ন করি এবার। ঠিক অনুভূতি কি সেটা জানতে চাইবো না, জানতে চাইবো যে যখন বিজ্ঞাপন করো তখন এক ধরনের, এটা হয় কিনা শিল্পীদের কারো কারো ক্ষেত্রে একটু দায়বদ্ধতা ফিল করো কিনা যে আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা করছি, যে আমার আসলে বিজ্ঞাপনই করা হলো, সেই বিষয়টার বাইরে কখন এমনটা ভাবো কিনা যে যে প্রোডাক্টের বিজ্ঞাপন করছি, যা আমার মুখে বলছি মানুষ আমাকে শুনে বিশ্বাস করবে, সেখানে একটু নিজেও জেনে বুঝে করছি কিনা? হ্যাঁ হ্যাঁ, সেরকম রিয়েলাইজেশন সেটা সেই ব্যাপারটা অবশ্যই থাকে। কজ হচ্ছে যে এরকম অনেকেই আছে যে পাচ্ছে করছে, আর এরকম অনেকেই চিন্তা করে যে আমরা তখনই একটা বিজ্ঞাপন করি যখন মার্কেটে একটা জিনিস, অচল জিনিসকে চালানোর জন্য আসলে বিজ্ঞাপনটা থাকে। না, দ্যাটস নট রাইট। সবসময় এটা সত্যি না। আমরা তখনও বিজ্ঞাপন করি যে আমরা নতুন কিছু আপনাদের মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, আপনারা এটাকে অ্যাপ্লাই করে দেখেন, আপনাদের ভালো লাগতে পারে, ভালো হতে পারে। যেটা আমি অবশ্যই মানে সোপ বলবো, সাবান বলবো, তেল বলবো, যে এটা সবসময় সবার স্কিনে স্যুট করে না, কিন্তু এরকম দেখা গেছে যে 10% থেকে 7% মানে স্যুট করেছে, আর 3% সুইটেবল হয়নি, কিন্তু সেই 3%-এর জন্য 7% তো এটা ইউজ করা ছেড়ে দিবে না। বাহ, চমৎকার, খুব সুন্দর করে বুঝিয়ে বললে। আই এম কনভিন্সড। অলরাইট, একটু ফিল্মের কথা শুনবো এবার। বলে ফেলো। ফিল্মের জার্নিটা শুনতে চাই। একটু আগে শুনলাম যে শুরু করেছিলে, আমি জানি তারপর একটা অসাধারণ ফিল্মে তুমি অভিনয় করেছো। হ্যাঁ, ঠিক আছে, সবই ঠিক আছে। ফিল্মের জার্নিটা আমার, কাজ করি, বলো না, একটা বিরতি নিয়ে আসি একটু, সবাইকে একটা হ্যাঁ, নাও, নাও। ছোটবেলা আলিপুরা দেখতাম না, একদম ইম্পর্টেন্ট টাইমে গিয়ে তুমি নাও। এই মুহূর্তে কেউ তো আমার সাথে ফোনে আছো আমি জানি, আমাদের সাথে কিন্তু আজকে আফরি সেলিনা আছে, অভিনেত্রী ও মডেল। আর ফোনে কে আছো? হ্যাঁ ভাই, আমি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। ভাইয়া মো বলছিলাম। স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 ভাইয়া। আচ্ছা, ছবির গ্যালারি খেলবো, জানো তো না? হ্যাঁ ভাইয়া, জানি। ওকে, ছবি দেখো। যে ছবিটি দেখছো, ইউনেস্কো ঘোষিত বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান এটি। এই স্থানের নাম তোমাকে বলতে হবে। অপশন বলার দায়িত্ব আমার, বলে দিচ্ছি। ক মহাবালেশ্বর, খ আগ্রা, গ খাজুরাহো।
বলো বলো বলো। ভাইয়া অপশন আগ্রা। ওকা আমি দুইবার করে প্রোনাউন্স করলাম, একটু টেকনিক্যালিও তো বোঝে মানুষ। হয়নি উত্তর, সঠিক উত্তর ছিল গ খাজুরাহ। ইটস ওকে। একটা ফোন নাই নাকি? হ্যাঁ নাও না। কে বলছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামটা বলো। ভাইয়া আমি আবির। আচ্ছা, কোন স্কুলে পড়ো জানি তুমি? আমি বশিরউদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ, কোন ক্লাস? ক্লাস 7। বাহ, তো ভাইয়া বলেই ফেলেন কোন বিভাগ থেকে উত্তর দেবেন। জানা জানা অজানা। জানা অজানা। ওকে, হ্যাঁ। তাহলে আমি একটু খুঁজে নেই। হ্যাঁ, পেয়ে গেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার 2017 লাভ করেছেন। নামগুলো হচ্ছে ক অধ্যাপক এনামুল হক, খ খলিল কাজী ওবি, গ শামসুজ্জামান খান। বলো। ক অধ্যাপক এনামুল হক। ভাইয়া উত্তর সঠিক হয়নি, তবে মন খারাপ করো না, চলো আমরা সবাই মিলে আসলে জানি তার নামটি। আমরা অনেকেই জানি, তারপরও খ খলিল কাজী ওবি। আফরি, হ্যাঁ বলো না। তুমি তো বেশ ব্যস্ত সময় আসলে এখন পার করছো, একের পর এক নানান ধরনের কাজ করছো। যাচ্ছে। তো আমরা ফিল্মের গল্প শুনছিলাম, ফিল্মের গল্পটা একটু সব দর্শকদের জন্য শুনতে চাই, তারপর সমসাময়িক কাজের কথা শুনবো। আচ্ছা, ফিল্মের প্রতি আমার অনেক বেশি ফোকাস ছিল। আর ছোট পর্দা বলো, তারপরে হচ্ছে যে ধারাবাহিক নাটক বলো, এই ব্যাপারগুলো আমার অনেক বেশি ডিফোকাস ছিল। 2015-এ আমার রিলিজ মুভি ছিল স্বপ্ন যে তুই, নূর ইসলাম সোহেলের, অ্যান্ড এটা অ্যাসিস্ট করেছিল রহিম বাবু, অ্যান্ড হচ্ছে আমার কো আর্টিস্ট ছিল ইমন। সো মুভিটি রিলিজের পরে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় মুভি একের পর এক করতে পারবো, কিন্তু কিছু জায়গায় আমি এসে থমকে গেলাম। এবং থমকে যাওয়াটা ছিল এরকম যে আমার মতো করে কেউ আসছে না, সবাই সবার চাওয়াটা নিয়ে আসছে, সবার ক্যারেক্টার ওয়াইজ আমি দাঁড়াবো, এটাই সবার চিন্তা ভাবনা। সো ওই টাইমটার মধ্যে আমি 40 থেকে 42টা মুভি রিজেক্ট করলাম। আচ্ছা, আমার 40 থেকে 42টা মুভি রিজেক্ট করার পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি দেখলাম যে আমি ছোট পর্দাতেও ডিফোকাস, বড় পর্দাতেও ডিফোকাস, ক্রমশই হারিয়ে যাচ্ছে এরকম একটা হ্যাঁ। বিষয়। তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই, ছেড়ে দিই, এবার একটু ফোকাসড হই। এবার। তো আনফরচুনেটলি না, আমি জানি না এটা কি ছিল। ইদ্রিস হায়দারের নীলফড়িং এর গল্পের আমার কাছে একটা প্রপোজাল আসলো, আমি গেলাম, শুনলাম, আমার সবকিছু মিলিয়ে ব্যাপারটা খুব পজিটিভ লাগলো, খুব বেশি ভালো লাগলো। আমার কাছে মনে হলো হ্যাঁ, এখানে আমি আমাকে ভাঙতে পারবো, গড়তে পারবো, কিছু একটা জায়গা আমি করতে পারবো। দ্যাটস ওয়াই আমি ইদ্রিস হায়দারের নীলফড়িং মুভিটা সাইন আপ করলাম এবং এটার শুটিং স্টার্ট হলো। টানা 3 মাস এটার শুটিং চলেছে। এটা ছিল নোমান ব্যানার ফিল্মসের সৌজন্যে। এখানে আমার কো আর্টিস্ট হিসেবে ছিল শিপন মিত্র, আমার বাবা ছিল সাচ্চু স্যার, আমার মা ছিল চম্পা ম্যাম, এবং সাইফ চন্দন এখানে একটা নেগেটিভ রোল প্লে করেছে। তাছাড়াও রাজন নামে একটা ছেলে, সে দেখতে খুবই সুইট, এটাই তার ফার্স্ট কাজ। সে এমনি প্রোডিউসিং করেছে, বাট এটা স্ক্রিনে সম্ভবত তার ফার্স্ট কাজ। এবং ছোটখাটো একটা টিম নিয়ে আমরা খুব সুন্দরভাবে মুভিটাকে শেষ করে ফেলেছি। এটা ডিওপি ছিল চন্দন রয়। আল্লাহর রহমতে সবগুলো গানও হয়ে গেছে, জাস্ট একটা রোমান্টিক সং যেটাকে আমরা ডুয়েট সং বলি, সেটা আমার আর শিপনের, এটা বাকি আছে। তো কবে নাগাদ আমরা আসলে দেখতে পারি? এটা প্রথমত সবাই চিন্তা ভাবনা করেছিল যে পহেলা বৈশাখের মধ্যে এটাকে অন স্ক্রিনে করা যাবে, কিন্তু এখন মনে হচ্ছে যেহেতু একটু লেন্দি হয়ে গেছে, সেহেতু আর একটু মনে হয় তারা টাইম অপেক্ষা করি, দিবে। আর একটু ভালো করি। হ্যাঁ, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তো সেই নীলফড়িং এখন কতটুকু উঠছে, মানে আর পরবর্তী ছবিগুলো? তোমার সামনে পরবর্তী ছবির কথা বলে, এরপর কি আবার ছবিতে জড়িয়েছো? হ্যাঁ, এরপরে আরো কিছু আমার কাছে ফিল্মের প্রপোজাল আসলো, সেখান থেকে আমি একটা পিক করেছি, যেটা এখন কিছু আমি বলতে চাচ্ছি না, কজ আমাকে সে নিজেই বলেছে যে কিছু বলা দরকার নেই, সবকিছু আগে হয়ে নেই তারপর। আর আমারও একটা বলার ব্যাপার আছে, সেটা হচ্ছে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আচ্ছা, একটু আমরা তো অনেকগুলো বিষয়ে কথা বলছি, এবার একটু অন্য কিছু প্রসঙ্গে কথা বলি। হ্যাঁ, বেশ কিছু শিল্পীদের কাজ করতে গিয়ে নানান সময় আমরা অনেকের জায়গা থেকে শিল্পীদের প্রতি অনেক ধরনের কমপ্লেইন শুনি, অনেক কিছু শুনি। শিল্পীদেরও তো অনেক সময় অনেক কিছু বলার থাকে। স্পেসিফিক যদি বলি, অনেক সময় শিডিউল ফাঁসানোর কথা বলা হয়, কিংবা পারিশ্রমিক নিয়ে কথাবার্তাগুলো বলা হয়, এগুলো উঠে আসছে ইদানিং সময় আমরা দেখছি পত্রপত্রিকায়। তুমি একটু ছোট ছোট করে দুই একটা বিষয় একটু কথা বলবো। হ্যাঁ, দুই একটা বিষয় যদি আমি বলতে চাই, তাহলে ইভেন সবার আগে আমি একটা ব্যাপার অবশ্যই শেয়ার করব। আমি এইটার না ডিরেক্টরের নাম নিব, না আমি হাউসের নাম নিব, আমি কোনো কিছুর নাম নিচ্ছি না, বাট হচ্ছে ইটস ইনসাল্টিং, এটা অবশ্যই আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একটা যখন নাটকের প্রপোজাল আমাদের কাছে আসে, তার আগে আমি বলে নিচ্ছি আমি অলরেডি এখন ছোট পর্দায় ধারাবাহিক করছি। প্রথম ধারাবাহিকটি আমি বলতে চাই, এটা ছিল শামীম জামানের
আরটিভির একটা প্রজেক্ট, নাম ছিল ঝামেলা আনলিমিটেড, যেখানে শামীম জামান ছাড়াও আমার কো আর্টিস্ট ছিল মোশাররফ করিম স্যার। আচ্ছা, এখন আমি করছি জল রং, এটা হচ্ছে যে সোহেল আরমানের প্রজেক্ট, অ্যান্ড এটা এনটিভিতে যাচ্ছে, যেখানে আমার কো আর্টিস্ট হচ্ছে শতাব্দী বাদুদ স্যার। এছাড়াও এখানে আমজাদ হোসেন স্যার নিজে আছেন, তারপর সাইলা ম্যাম নিজে আছেন, আরো অনেকেই আছেন। আমার কাছে অর্ডার এসেছে, আমাদের সময় কিন্তু আর 1 মিনিট আছে, এর মাঝখানেই আমাদের শেষ করতে হবে। ওকে ফাইন, আমি শেষ করে দিচ্ছি। তো এই ব্যাপারটা থেকে আমি যে চলে যেতে চাচ্ছি যে আমার কাছে যখন একটা নাটকের একটা প্রপোজাল আসে, তখন ব্যাপারটা এরকম হয় যে আপনার রিমুনারেশনটা কেমন। নিশ্চয়ই আমি আর 2 টাকা বাড়ায় বলবো না, বিকজ অফ এটা মার্কেট, এটা একটা টোকা দিলেই শোনা যায় যে কে কি নিচ্ছে। তো সেইখান থেকে যদি আমি আমার জায়গা থেকে জিনিসটাকে বলি, তখন তাদের কাছে ব্যাপারটা হয়ে যায় যে আপনাকে কোন ডিরেক্টর এই মানে পেমেন্টটা দিচ্ছে। সো ইটস ইনসাল্টিং। যদি আপনার সাথে আমার ব্যাটা বলে না মিলে, তাহলে আপনি আমাকে নেবেন না। সেটা এই জায়গাগুলো স্বচ্ছ হোক, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আর এই মুহূর্তে একেবারে শেষবারের মতন করে বলতে চাই যে এই অভিনয় বা অল অ্যাবাউট অ্যাক্টিংই তুমি করছো, এর বাইরে সামনে আর কিছু করবার ইচ্ছা আছে কিনা? আর কিসে দেখতে চাও আমাকে একটু বলো। না, হতে পারে না যে তুমি নির্মাণ করবে, কিংবা হতে পারে তুমি লিখবে। অ্যাকচুয়ালি আমি নিজেকে বিজনেস লেডি হিসেবে দেখতে চাই, কজ এটা আমার ব্যাকগ্রাউন্ড অলসো, আমার ফ্যামিলি বিলং করে এটাই। সো হচ্ছে সেটা একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ ড্রিম। সো দোয়া রাখো যাতে আমি পর্যন্ত যেমন চিন্তা করেছি যেন পৌঁছাতেও পারি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকো। আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকেও। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। এবং একটি দারুণ অ্যানাউন্সমেন্ট সবার জন্য আছে, সেটা এরকম যে প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় টিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলকে আরেকটি বার শুভেচ্ছা জানিয়ে যাই। সামনে ওয়ানডে সিরিজ, সেখানেও বাংলাদেশ ভালো করুক। সবাই খুব ভালো থাকুক।